ক্লাস আমাদের হচ্ছে অধ্যায় অধ্যায় ১, ২, ৩, ৭, ৮ জাস্ট সাজেশন নিয়ে আলোচনা যে কিভাবে কোশ্চেন আসতে পারে। হুম, আচ্ছা। তো প্রথমেই আসি, ধরো এই যে অধ্যায় ১, অধ্যায় ১-এ যে কোশ্চেন আসতে পারে অবশ্যই ম্যাথমেটিক্যাল প্যাটার্নে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এখানে যেমন ধরো হচ্ছে এখানে বলতেছে যে নজরুল সাহেব ব্যবসা করেন, তার গোডাউনের দৈর্ঘ্য ২০০ মিটার, প্রস্থ ৫,০০০ সেন্টিমিটার, গোডাউনের আয়তন ৪-এর পরে ০,০০,০০ এইভাবে দিয়ে যাচ্ছে, তাই না? তো এখন আসি হচ্ছে আমি আসলে যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, আমাদেরকে এই জিনিসগুলো সব একটা এককে নিতে হবে। যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য দিয়েছে হচ্ছে দৈর্ঘ্য দিয়েছে কত? ২০০ মিটার। দৈর্ঘ্য দিয়েছে হচ্ছে ২০০ মিটার। দৈর্ঘ্য দৈর্ঘ্য দিয়েছে কত? ২০০ মিটার। ২০০ মিটার দিয়েছে। আচ্ছা, তারপরে প্রস্থ দিয়েছে কত? প্রস্থ দিয়েছে হচ্ছে ৫,০০০ সেন্টিমিটার। সেন্টিমিটার প্রস্থ। হ্যাঁ, তাহলে এইটা যেহেতু মিটারে আছে, এই জায়গাটা যেহেতু মিটারে আছে, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, একটু বাংলায় আমি লিখি সম্পূর্ণটাই। ২০০ মিটার। আচ্ছা, তাহলে সেন্টিমিটারটাকে আমি মিটারে নিব, তাহলে কিভাবে? এই ৫,০০০-কে আমরা জানি জাস্ট ১০০ দিয়ে ভাগ করলে আমাদের মিটারে চলে যাবে, তার মানে আস্তে আস্তে হচ্ছে ৫০ মিটার। 45। এবার আয়তন। আয়তন আয়তন আছে কত? আয়তন আছে হচ্ছে কত? ৪-এর পরে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা শূন্য আছে। এত এককটা কি? ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার। ডেসিমিটার, ঘন ডেসিমিটার। এবার ভালো করে বুঝো, ঘন ডেসিমিটার, আমি কিন্তু এগুলোই বুঝাবো একটু। তাহলে ঘন ডেসিমিটারকে আমার যদি হচ্ছে মিটারে নিতে হয়, তাহলে কি ঘন মিটারে নিতে হয়, ঘন মিটারে নিতে হয়। তাহলে আমরা জানি একটা ডেসিমিটারকে একটা মিটারে নিতে গেলে ১০ দিয়ে ভাগ, তার মানে হচ্ছে ৪-এর পরে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা শূন্যকে একটা ১০ দিয়ে ভাগ করলে একটা মিটারে যাবে। কিন্তু ঘন ডেসিমিটার যে ঘন, ঘন, তাহলে আমার ৩ বার ১০ দিয়ে ভাগ যাবে। ১০, ১০, এখানে যা আসে এই ০,০ কাটা, ০,০ কাটা, এই যা আসে হচ্ছে ৪-এর পরে ১টা, ২টা, ৩টা, ৪টা ঘন মিটার। ঘন মিটার, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলতেছে? তারপরে বলতেছে হচ্ছে গোডাউনের আয়তন গেল। গ নাম্বার কোশ্চেনে বলছে নজরুল সাহেবের গোডাউনের উচ্চতা নির্ণয় করো। উচ্চতা, হ্যাঁ, তাহলে আমরা জানি আয়তন ইকুয়াল টু আয়তন আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। উচ্চতা, হ্যাঁ। তো এখান থেকে কিন্তু ইচ্ছে করলে আমরা উচ্চতা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? আমার অঙ্ক করানো আজকে উদ্দেশ্য না, আজকে শুধু কি টাইপের কোশ্চেন আসতে পারে এইটা নিয়ে আমার উদ্দেশ্য। আচ্ছা, এখানে যদি আমরা খ নাম্বার কোশ্চেনটা দেখি, খ নাম্বার কোশ্চেন হচ্ছে ৫ কুইন্টালের সাথে মিলিগ্রামের সম্পর্ক। আমরা কি জানি? আমরা জানি ১ কুইন্টাল, ১ কুইন্টাল ইকুয়াল টু ১০০, কি জানি আমরা? ১০০ কিলোগ্রাম। কেজি, কিলোগ্রাম, কথাটা খেয়াল রাখবা। ১ কুইন্টাল ইকুয়াল টু ১০০ কিলোগ্রাম। আর মেট্রিক টন যদি বলে, মেট্রিক টন, তাহলে ১ মেট্রিক টন ইকুয়াল টু ১,০০০ কিলোগ্রাম। তুমি কিলোগ্রাম, দেন এটাকে তুমি এভাবে লেখো ১০০ ইন্টু, হ্যাঁ, তাহলে ৫ কুইন্টাল ইকুয়াল টু কত আসে? ৫ কুইন্টাল ইকুয়াল টু আসে ১০০ ইন্টু ৫ কিলোগ্রাম। তার মানে ৫০০ কিলোগ্রাম। কিলোগ্রাম। দেন এই ৫০০টাকে আমি যদি আরও হচ্ছে তোমার ১,০০০ দিয়ে গুণ করে দেই, তাহলে সেটা আসবে গ্রামে। গ্রামে, কিন্তু সেটা কি করতে হবে? আরও ১,০০০ দ্বারা গুণ করতে হবে। আরও ১,০০০ দ্বারা গুণ করতে হবে। তার মানে ৫০০
ইন্টু 1000 ইন্টু 1000, এইটা দিয়ে গুণ করলে আমার কিসে আসবে, সেটা মিলিগ্রামে আসবে, মিলিগ্রামে আসবে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন আসতে পারে, কুইন্টালের সাথে সম্পর্ক। এখানে বলতেছে কি, নজরুল সাহেবের গোডাউনে সর্বোচ্চ কতটি কার্টুন রাখা যাবে। তুমি যদি দেখো প্রতিটি কার্টুনের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তার মানে এখানে একটা ভ্যারাইটি আছে। একটু একটু দেখাই আমি তোমাদেরকে। তাহলে দেখো এখানে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে নজরুল সাহেবের গোডাউনের উচ্চতা বলছে। উচ্চতা কত দিয়েছে? উচ্চতা দিয়েছে হচ্ছে 20 ডেসিমিটার, 20 ডেসিমিটার, আর দিচ্ছে হচ্ছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 20 ডেসিমিটার 50 সেন্টিমিটার। তার মানে এটা কিন্তু মিটারে নিতে হবে। কিভাবে নিব? এই 20কে 10 দিয়ে ভাগ করলে সেটা যাবে মিটারে, প্লাস আর সেন্টিমিটারকে 50কে 100 দিয়ে ভাগ করলে যাবে সেটা মিটারে। তার মানে এটা হয় এদিকে 2 আর এদিকে হচ্ছে 0.5, তার মানে 2.5 মিটার। বুঝতে পারছো? এইভাবে নিয়ে যাবা। হ্যাঁ, তাহলে তুমি কি করবা? প্রতিটি কার্টুনের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তার মানে প্রতিটি কার্টুনের আয়তন পারবা না। আর ওই ঘরের আয়তন কি দেওয়া আছে না? এই ঘরের আয়তন দেওয়া আছে কত? আমরা কত বের করেছিলাম? 4-এর পরে 1টা 2টা 3টা 4টা শূন্য, এত ঘন ইট ছিল। এইটা দিয়ে প্রত্যেকটা কার্টুনের আয়তনটাকে ভাগ করে দিলে, প্রতিটি কার্টুনের আয়তনকে ভাগ করে দিলে, প্রতিটি কার্টুনের আয়তন, তাহলে প্রতিটি কার্টুনের আয়তন কত আছে? 10। 10 ইন্টু হচ্ছে 5, 10 ইন্টু 5 আর হচ্ছে 2.5, তাহলে 5 10 50, 50 আর হচ্ছে কত 10 ইন্টু হচ্ছে 2.5 হচ্ছে কত আসতেছে? ওইটা দিয়ে তুমি করে দিলে 10 ইন্টু 5, তার মানে হচ্ছে কত আসতেছে? 50। 50 ইন্টু 2.5, তার মানে হচ্ছে 125। তার মানে প্রত্যেকটা কার্টুন যদি 125, এটা হচ্ছে ঘন মিটার, আর এটা হচ্ছে মিটার, এটাও ঘন মিটার, সরি, আয়তন যেটা, এটা হচ্ছে ঘন মিটার। তার মানে আমরা কি করলাম? তার মানে আমরা করলাম হচ্ছে প্রত্যেকটা কার্টুনের মানে ঘরের আয়তনটাকে প্রত্যেকটা কার্টুনের আয়তন দ্বারা ভাগ করে দিলাম। তাহলে আমরা কি পাওয়া যাব? সংখ্যা পাওয়া যাব যে ওই ঘরের মধ্যে মোট কয়টি কার্টুন ধরতে পারে। কি বুঝলাম? একটু বুঝো কি বুঝলাম। এখানে যেটা বুঝাচ্ছি, 1 নাম্বার বিষয়, আমরা এককটাকে কিভাবে কনভার্ট করে এটা শিখব। আচ্ছা, 2 নাম্বার বিষয়, হ্যাঁ, এককটাকে, যেমন আমি আরেকটু ভালো করে তোমাকে বলি, ঠিক আছে? এককটাকে যদি বলি আরেকটু ভালোভাবে, যেমন ধরো আমার কাছে আছে হচ্ছে ঘন ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল কত আছে? ধর হচ্ছে 2.0000 বর্গ হচ্ছে ডেসিমিটার। এখন কথাটা বুঝো, এই যে 2.0000, একটা বর্গ ডেসিমিটারকে একটা মিটার নিতে গেলে 10 দিয়ে ভাগ। আমি নিচ্ছি হচ্ছে বর্গ, স্যার আমি নিচ্ছি কিসে? বর্গ মিটারে নিচ্ছি, তার মানে একটা ডেসিমিটারকে একটা মিটারে নিতে গেলে 10 দিয়ে ভাগ, তাই না? তাহলে 2 বার নিতে গেলে 2 বার 10 দিয়ে ভাগ যাবে। আর যদি ঘন থাকতো তাহলে 3 বার 10 দিয়ে ভাগ করতাম। এককগুলাকে শিখবা, এককগুলা কিভাবে নিতে হয় এটাকে শিখবা। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা পড়ছো কি? এই চ্যাপ্টারের প্রথম কথা হচ্ছে, ধরো ক্ষেত্রফল নির্ণয়ের ম্যাথটা করবা, তারপর হচ্ছে তোমার আয়তন নির্ণয়ের ম্যাথটা করবা, কতটি কার্টুন রাখা যাবে, হ্যাঁ, কতটি কার্টুন রাখা যাবে, কতটি বইকে সাজানো যাবে, বিষয়টা এইভাবে করবা। তারপরে কি শিখবে? ওই যে এসআই পদ্ধতি, এমকেএস পদ্ধতিটা শিখবা। এমকেএসটা কি? এমকেএস হচ্ছে, এমতে হচ্ছে মিটার, তারপরে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক হচ্ছে কেজি, আর তোমার হচ্ছে সময়ের একক হচ্ছে সেকেন্ড।
তাই না? আর এই পদ্ধতিটা হচ্ছে সর্বজনীন গৃহীত, কারণ সারা বিশ্বে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। আর এই পদ্ধতিতে তার মানে কি হলো, তাতে কি সুবিধা হলো, যেমন আমাদের দেশে যখন আমরা কোনো কিছু পরিমাপ করতেছি, কেজিতে পরিমাপ করতেছি, আমি যদি দেশের বাইরে যাই তাহলেও সেই পরিমাপটা কেজিতে আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমরা একটা জিনিস সমন্বয় করতে পারবো। কিন্তু এক এক এলাকায় যদি এক এক ধরনের একক ব্যবহার করা হয় তাহলে কি সেটা আমরা সমন্বয় করতে পারবো? পারবো না। যেমন আমার উচ্চতা কত? 5 ফিট 6 ইঞ্চি। এখন এটাকে কি মিটারে করতে পারি না যে এত মিটার? এখন আরেকজনের যেটা সেটাও তো মিটার। তো তাহলে আমি কি করতে পারবো? তুলনা করতে পারবো। হ্যাঁ, এক একজন এক এক একক ব্যবহার করলে তো তুলনা করা যাবে না। এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। তারপরে বৈজ্ঞানিক পদ্ধতি, মনে আছে না বৈজ্ঞানিক পদ্ধতি ছকটা? এই ছকটা একটু পড়বা, বৈজ্ঞানিক পদ্ধতি ছকটা পড়বা। তাহলে অধ্যায় একে কি কি পড়ছো আমি যদি বলি অধ্যায় কি কি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অধ্যায় একে কি কি পড়ছো? এক নাম্বার পড়তেছে হচ্ছে অধ্যায় একে তোমরা একক মানে ম্যাথমেটিক্সটা আগে করে ফেলবা। ম্যাথমেটিক্সটা কীভাবে করবা? আগে হচ্ছে এককগুলা কনভার্ট করবা। হ্যাঁ, আমার শিটে যে 3টা কোশ্চেন আছে সেই 3টা কোশ্চেন সলভ করবা, এককগুলা কনভার্ট করবা। এটা হচ্ছে আর আয়তনের ম্যাথ করবা, ক্ষেত্রফলের ম্যাথ করবা, একটা ঘরের মধ্যে কতটি কার্টুন রাখা যাবে সেটা করবা, একটা টেবিলের উপর কতটি বই সাজানো যাবে এটা করবা। মনে থাকবে? দুই হচ্ছে তুমি পড়বা হচ্ছে ওই যে বৈজ্ঞানিক ধাপসমূহ পড়বা। তারপরে বৈজ্ঞানিক প্রক্রিয়া যে ধারাবাহিক যে কয়টা প্রক্রিয়া আছে এটা একটু পড়বা। হ্যাঁ, আচ্ছা গেল। তারপর তিন কি পড়বা? পড়বো হচ্ছে এসআই একক, এমকেএস, সিজিএস একক, এগুলো একটু পড়বা। ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ মোটামুটি তোমরা যেটা করবা অবশ্যই হচ্ছে এই যে আমার যে দেখতেছ যে 3টা প্রশ্ন আছে এটা অবশ্যই সলভ করে যাবা। এবার চলে আসবো হচ্ছে আমরা অধ্যায় 2-এ। অধ্যায় 2-এ যদি চলে আসি, অধ্যায় 2-এ তুমি দেখো এই যে জীবজগৎকে আমরা জানি, এই জীবজগৎকে হচ্ছে বিজ্ঞানী হুইটেকার নামে একজন বিজ্ঞানী আছে, তাই না? হুইটেকার 1969 সালে 5টা কিংডমে ভাগ করেন। নাম হচ্ছে মনেরা, তারপর হচ্ছে তারপর হচ্ছে প্রোটিস্টা, তারপর হচ্ছে ফানজাই, তারপর হচ্ছে প্লান্টি, তারপর হচ্ছে এনিমেলিয়া। উনি বিজ্ঞানী কত সালে? 1969 সালে। তারপরে 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস এই কিংডমকে দুইটা সুপার কিংডমে ভাগ করেন। দুইটা, হ্যাঁ, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। দেন উনি ওইটাকে আবার 5টা কিংডমে ভাগ করেন, যেটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমেলিয়া। কোশ্চেনটা কেমন দিয়েছে? শ্রেণীকরণ কাকে বলে? যে বিভক্ত করতেছে এটাকে তো শ্রেণীকরণ বলে, সন্দেহ করে দিবা শ্রেণীকরণ কাকে বলে। তারপর জীবজগতের শ্রেণীকরণ করা হয় কেন? এই জীবজগতের যদি শ্রেণীকরণ একই বৈশিষ্ট্যের জীব সমূহকে একসাথে রাখলে, হ্যাঁ, একসাথে রাখা তার মানে কি একটা জীবের বৈশিষ্ট্য দেখে অন্যান্য জীব সম্পর্কে ধারণা লাভ করা যায়। তারপরে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের জীবসমূহকে ভিন্ন ভিন্ন স্থানে রাখা হয়, এতে জীবগুলোকে সহজে শনাক্ত করা যায়। হ্যাঁ, জীবের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। তারপরে অল্প সময়ে সমস্ত জীবজগৎ সম্পর্কে ধারণা লাভের জন্য আমার শ্রেণীকরণবিদ্যা প্রয়োজন। কিছু আছে না উপকারী প্রাণী, অপকারী প্রাণী। এই উপকারী প্রাণী থেকে অপকারী প্রাণী, উপকারী উদ্ভিদ থেকে অপকারী উদ্ভিদ, এই যে উপকারী উদ্ভিদ এবং অপকারী উদ্ভিদকে শনাক্ত করা যায়। তারপরে মানব কল্যাণে জীবসমূহকে সহজে ব্যবহার উপযোগী করা যায়। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার পয়েন্ট আকারে দিতে পারো। নেক্সট, উদ্দীপকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাজ্যের জীবের একটি করে বৈশিষ্ট্য উদাহরণ লেখো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে প্রথম হচ্ছে মনেরা বৈশিষ্ট্য। হ্যাঁ, মনে হচ্ছে ওই যে নিউক্লিয়াসটা সুগঠিত নয়, এগুলো পারবা, এগুলো নিয়ে কোনো কথা নাই। উদ্দীপকের চতুর্থ, পঞ্চম রাজ্যের জীব একে অপরের উপর নির্ভরশীল। উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল, প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, কথাগুলো খেয়াল রাখো। উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে, প্রাণী যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে, আমরা যে আমার নিঃশ্বাসের সাথে সাথে যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করতেছি, এই কার্বন ডাইঅক্সাইড তো উদ্ভিদ পাচ্ছে, তাই না? তার মানে হচ্ছে এই উদ্ভিদ সেই কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে গ্রহণ করে,
পরিবেশ থেকে গ্রহণ করে পরিবেশ থেকে গ্রহণ করে তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে। তাহলে নির্ভরশীলতা বুঝছি। তারপরে প্রাণীর যে মৃতদেহের যে বর্জ্য উপাদান, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন বর্জ্য উপাদান, হ্যাঁ, পচনশীল বর্জ্য উপাদান, এগুলো কি করে উদ্ভিদ মাটি থেকে শোষণ করে, পুষ্টির জন্য শোষণ করে, সেখান থেকে পুষ্টি পায় না, সেখান থেকে পুষ্টি পায়। তারপরে এই যে এটা হচ্ছে উদ্ভিদ কিভাবে নির্ভরশীল, আমার প্রাণী কিভাবে নির্ভরশীল, আমরা যে অক্সিজেন পাচ্ছি কই থেকে পাচ্ছি, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত করে সেই অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেন এই সমস্ত প্রাণীকুল গ্রহণ করে না। তারপর উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপন্ন করে সেই খাদ্যটা কি সমস্ত প্রাণীকুল গ্রহণ করে না? হ্যাঁ, বুঝতে পেরেছ? তারপর অনেক অনেক প্রাণীকুল আছে আশ্রয় পাচ্ছে, হ্যাঁ, ছায়া পাচ্ছে ওই থেকে, উদ্ভিদ থেকে। তারপর উদ্ভিদ মাটিকে ধরে রাখে, ফলে মাটির গুণাগুণ বজায় থাকে, হ্যাঁ, মাটির গুণাগুণ বজায় থাকে। মানে এই যে আমাদের হচ্ছে মানে আমরা বিভিন্ন জ্বালানির জন্য উদ্ভিদকে ব্যবহার করে থাকি। তারপর উদ্ভিদ কিভাবে নির্ভরশীল, প্রাণী কিভাবে নির্ভরশীল, সেটা একটু দিবা অবশ্যই। এরপরে দেখো, মাসুদ দেখলো মাটিতে একটি ঝোপ জাতীয় গাছ জন্মেছে, এর ডালে একটি ফড়িং বসে আছে। সে ফড়িংটি ধরতে গেলে তা উড়ে গেল, হ্যাঁ, সে ধরতে পারলো না। কোশ্চেন কি এখানে দিচ্ছে অভিযোজন কাকে বলে? স্যার অভিযোজন কি জিনিসটা? পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াকে অভিযোজনী প্রক্রিয়া বলে, অভিযোজন বলে। পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে অভিযোজন। স্যার বুঝি না এই বিষয়টা। আচ্ছা তুমি মনে করো এখন যদি কানাডাতে যাও, তাহলে তুমি কি এই যে গরমের ড্রেস পরে চলবা? কখনোই না। তখন তুমি কি করবা? তুমি শীতের এগুলো পরবা। তাহলে খাপ খাইয়ে নিচ্ছি না আমরা? প্রাণীরা খাপ খাইয়ে নিচ্ছে না? বিষয়টা কেমন একটু একটু বলি। যেমন ধর হচ্ছে যে অ্যান্টার্কটিকা মহাদেশে যে হচ্ছে ভাল্লুকগুলা বসবাস করে, হ্যাঁ, ভাল্লুকগুলা বসবাস করে, তাদের যে গঠন আর এমনি অন্যান্য জায়গায় যে ভাল্লুক বসবাস করে তাদের গঠন কি একরকম হলো? তাহলে তারা কি ওইখানে ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিচ্ছে না? এই যে খাপ খাইয়ে নেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে অভিযোজনিক প্রক্রিয়া। অভিযোজন। ফড়িং ও এটি যাতে বসেছিল তাদের সাধারণ বৈশিষ্ট্য। তো ফড়িংটা কি? ফড়িংটা আমরা কি বলতে পারি? হ্যাঁ, ফড়িংটা হচ্ছে প্রাণী, অ্যানিমেলিয়া। আর এটি যেখানে বসেছিল তার বৈশিষ্ট্য বর্ণনা করো। সে কোথায় বসেছিল? উদ্ভিদে বসেছিল। তারপরে প্লান্টটি, অ্যানিমেলিয়ার প্লান্টটির বর্ণনা দিতে বলছে। গাছ ও এতে বসে থাকা জীবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। দেখবো যে আমার শীটের মধ্যে আনসার সহ দেওয়া আছে, এগুলো একটু করবা, হ্যাঁ, ইনশাল্লাহ। তারপরেও কথা বুঝো, এখান থেকে কি কি পড়তে হবে, না এখান থেকে কি কি পড়তে হবে একটু যদি বলি আমি। এখান থেকে তুমি পড়বা হচ্ছে এখান থেকে আমরা পড়তে পারি কি পড়তে পারি, এখান থেকে পড়তে পারি হচ্ছে ওই প্রাণী মানে উদ্ভিদকে যে মানে সমস্ত জীবজগৎকে যে হচ্ছে 5টা রাজ্যে বিভক্ত করা হয়েছে, এটা পড়তে হবে। তারপরে কি পড়তে হবে? তারপরে হচ্ছে পড়তে হবে সমস্ত উদ্ভিদ জগৎকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, অপুষ্পক আর সপুষ্পক। অপুষ্পককে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, সমাঙ্গবর্গীয়, মসবর্গীয়, ফার্নবর্গীয়। সমাঙ্গবর্গীয়কে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, শৈবাল, ছত্রাক। আর হচ্ছে সপুষ্পক উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা যায়, একবীজপত্রী, হচ্ছে আবৃতবীজী, নগ্নবীজী। আবৃতবীজীকে 2 ভাগে ভাগ করা যায়, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, তাই না? হ্যাঁ, এই যে জিনিসগুলো একটু ভালো করে পড়বা ইনশাল্লাহ। তারপরে সমস্ত জীবজগৎকে কয়টা ভাগে ভাগ করা যায়, মানে আমরা মেরুদণ্ডী প্রাণীকে মানে আমরা মেরুদণ্ডী প্রাণীকে কয় ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে ভাগ করতে পারি না? কেমন 5 ভাগে? যেমন মৎস্যকুল, তারপর হচ্ছে উভচর, হ্যাঁ, তারপর হচ্ছে সরীসৃপ, তারপরে পক্ষীকুল, আর হচ্ছে স্তন্যপায়ী। হ্যাঁ, এরকম কোশ্চেন আসতে পারে যে হচ্ছে তিমি মাছকে মাছ বলা হয় না কেন? তিমি মাছকে মাছ বলা হয় না কেন? তিমি মাছ সে কি মাছ? সে তো মাছ না। তিমি মাছের বৈশিষ্ট্যগুলো হলো, তিমি মাছের বৈশিষ্ট্য স্তন্যপায়ীর সাথে সাদৃশ্যপূর্ণ। এরা বাচ্চা প্রসব করে, বাচ্চাকে মায়ের বুকের দুধ পান করায়। বাচ্চা প্রসব করতেছে, বাচ্চাকে মায়ের বুকের দুধ পান করাচ্ছে।
তাহলে এই যে বাচ্চা প্রসব করা, বাচ্চাকে মায়ের বুকের দুধ পান করানো, এটা কার বৈশিষ্ট্য? স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য। তাই তিমি মাছকে মাছ বলা হয় না, তিমি মাছের স্তন্যপায়ী প্রাণী। তারপর আসি, বাদুরকে পাখি বলা হয় না কেন? বাদুর পাখির বৈশিষ্ট্য কি? পালক থাকবে, হ্যাঁ পালক থাকবে। তারপর হচ্ছে এই ই মানে ঠোঁট শক্ত চঞ্চুতে পরিণত হবে, ঠোঁট শক্ত, পরে হচ্ছে অগ্রপদ ডানায় পরিণত হবে। কিন্তু বাদুরের বৈশিষ্ট্য কি? বাদুর হচ্ছে, বাদুর দেখা গেছে বাচ্চা প্রসব করে, বাচ্চা হচ্ছে মায়ের বুকে দুধ পান করে। বাচ্চা মায়ের বুকের দুধ পান করে, তাই না? বাচ্চা প্রসব করতেছে, বাচ্চা মায়ের বুকের দুধ পান করতেছে, তাহলে এটা কি বৈশিষ্ট্য? এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য। তার মানে বাদুরকে হচ্ছে কি বলা যাবে না, বাদুরকে হচ্ছে মানে আমরা পাখি বলতে পারবো না, বাদুর হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। এগুলো পড়বা। তারপরে আসি অধ্যায় 3 থেকে তুমি বিশেষ করে হচ্ছে যেমন ক্লোরোপ্লাস্টটা পড়তে পারো। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট কিন্তু খেয়াল রাখবা, ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপন্ন করে। উদ্ভিদ কোষে অবস্থিত যে সকল সাইটোপ্লাজমিক অঙ্গাণু, উদ্ভিদ কোষে অবস্থিত যে সকল সাইটোপ্লাজমিক অঙ্গাণু খাদ্য উৎপন্ন করে তাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া কাকে বলে? যে সকল সাইটোপ্লাজমিক অঙ্গাণু কোষের শক্তি উৎপন্ন করে। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে শক্তি উৎপন্ন করা, শক্তি উৎপন্ন করা। নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াস হচ্ছে কোষের সমস্ত জৈবিক কাজ নিয়ন্ত্রণ করা। কোষের সমস্ত জৈবিক কাজ নিয়ন্ত্রণ করা হচ্ছে নিউক্লিয়াসের কাজ। সমস্ত জৈবিক কাজ নিয়ন্ত্রণ করা হচ্ছে নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয় কেন? মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলার কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো। মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র সংঘটিত হয়, মাইটোকন্ড্রিয়াতে ফ্যাটি অ্যাসিড চক্র সংঘটিত হয়, মাইটোকন্ড্রিয়াতে ইটিএস সংঘটিত হয়। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপন্ন করে, আর এই কারণে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়, পাওয়ার হাউস অফ সেল বলা হয়। চিত্র যদি বলে, চিত্র ডান দিকে চিহ্নিত করবা। চিত্র বলবে কি? চিত্র দিবেই ইনশাল্লাহ। হ্যাঁ, এখান থেকে 3টা জিনিস ভালো করে পড়ো। একটা হচ্ছে তোমার উদ্ভিদ কোষের চিত্র, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট মানে প্লাস্টিড, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এটা ভালো করে পড়ো। এবার আসো হচ্ছে অধ্যায় 7। অধ্যায় 7-এ যদি ধরি আমরা, অধ্যায় 7-এ হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে বরফটা পানিতে পরিণত হচ্ছে, পানি আবার হচ্ছে পানি হচ্ছে আবার গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে, এই যে রূপান্তর ঘটতেছে এই ব্যাপারটা একটু পড়বো। কেন রূপান্তর ঘটে? 2টা কারণে বেসিক্যালি। যে কঠিন পদার্থের অনুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি। আমার ক্লাস আছে কিন্তু অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি, খুব কাছাকাছি থাকে, আন্তঃআণবিক দূরত্ব কম, আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি। তাই একটা কঠিন পদার্থ, এখন তাপ যখন দিব তখন আন্তঃআণবিক দূরত্ব বাড়তে থাকবে, আন্তঃআণবিক আকর্ষণ বল কমতে থাকবে। এটা কি পদার্থ? গ্যাসীয় পদার্থ। এটা হচ্ছে তরল পদার্থ। যখন আরো তাপ দিব অণুগুলো আরো বেশি দূরে সরে যাবে, আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি বেড়ে যাবে, তখন সেটা কি পদার্থ? গ্যাসীয় পদার্থ, তাই না? আচ্ছা, এটা একটু পড়বা। তারপর হচ্ছে যে 3টা চামচের বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা পরীক্ষা, এইটা একটু পড়বা। বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা পরীক্ষা, এটা আসতে পারে তোমাদের। তারপর হচ্ছে স্ফুটনাঙ্ক নির্ণয়। উদ্দীপকের পরীক্ষার সাহায্যে পানি স্ফুটনাঙ্ক নির্ণয় করো। স্ফুটনাঙ্ক নির্ণয়ের পরীক্ষাটা পড়বা একটু, স্ফুটনাঙ্ক নির্ণয়। আর আরেকটা পড়বো হচ্ছে ব্যাটারিটা। ব্যাটারিটা পড়বা। ওই যে ব্যাটারি দিয়ে হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তাহলে এই অধ্যায় থেকে মানে হচ্ছে অধ্যায় 7 থেকে কি পড়তেছ? অধ্যায় 7 থেকে 1 নম্বরে পড়তেছ হচ্ছে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা। 2 নাম্বার পড়তেছ হচ্ছে ধাতু বিদ্যুৎ পরিবাহী, ধাতব পদার্থ বিদ্যুৎ পরিবাহী, এটা পড়তেছ। 3 নাম্বার স্ফুটনাঙ্ক নির্ণয় পড়তেছ। 4 নাম্বার পানি, বরফ, পানি ও বাষ্পের এই ব্যাপারগুলো পড়তেছ। হ্যাঁ, কথা বুঝতে পারছো? এটা হচ্ছে অধ্যায় 7। আসলে হচ্ছে অধ্যায় 8। অধ্যায় 8-এ তুমি যেটা পড়তেছো বিশেষ করে সেটা হচ্ছে এখানে 2টা কোশ্চেন আছে, 2টা কোশ্চেন একটু ভালো করে পড়বা। এখানে তোমাকে খেয়াল করতে হবে সাসপেনশন আর কলয়েড। কলয়েডে হচ্ছে মানে যেমন দুধ হচ্ছে কলয়েড। হ্যাঁ, দুধ কলয়েড। যে সকল মিশ্রণকে
যে সকল মিশ্রণে কণাগুলো, হ্যাঁ, কণাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, কণাগুলো ছড়িয়ে ছিটিয়ে ভাসমান অবস্থা থাকে, কণাগুলো ছড়িয়ে ছিটিয়ে ভাসমান অবস্থা থাকে, অনেকক্ষণ রেখে দিলেও তলানি রূপে জমা হয় না, তলানি পড়ে না, তাকে বলছে কলয়েড। দুধ একটা কলয়েড পদার্থ। কেন দুধ কলয়েড পদার্থ? কারণ দুধের মধ্যে চর্বিকণা আছে, অসংখ্য চর্বিকণা আছে। খালি চোখে থেকে দেখা যায় না, কিন্তু ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। এই যে চর্বিকণাগুলো দুধের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন দুধকে যদি অনেকক্ষণ রেখে দেই, তারপরে দুধে তো তলানি পড়ে না, দুধকে অনেকক্ষণ রেখে দিলেও দুধে তলানি পড়ে না, চর্বিকণাগুলো নিচে গিয়ে জমা হয় না। তাই বলা যায় দুধ একটা কলয়েড পদার্থ। এটা সাসপেনশন না। সাসপেনশনটা কি? যেখানে কণাগুলো হচ্ছে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকবে, হ্যাঁ, তবে অনেকক্ষণ রেখে দিলে আংশিক বা সম্পূর্ণ তলানি পড়বে, তার নাম হচ্ছে কি? সাসপেনশন। বিভিন্ন ঔষধটা একটা সাসপেনশন। ঔষধ খাওয়ার পূর্বে ঝাঁকিয়ে নেওয়া হয় কেন? কারণ ঔষধটা হচ্ছে সাসপেনশন, এর মধ্যে অনেক কণাগুলো আছে। ঔষধের যে কণাগুলো আছে, ঔষধের কণাগুলো হচ্ছে এর মধ্যে ভাসমান অবস্থা থাকে। যখন ঔষধটাকে দীর্ঘক্ষণ রেখে দেওয়া হয়, তখন সেই কণাগুলো নিচে তলানি পড়ে। এক্ষেত্রে যদি ঝাঁকিয়ে না নেওয়া হয়, তাহলে ঔষধের কণাগুলো সমস্ত মিশ্রণে সমানভাবে ছড়িয়ে পড়বে না। এই সমানভাবে যেন ছড়িয়ে পড়ে সমস্ত মিশ্রণের মধ্যে, ঔষধ যেন সমপরিমাণে থাকে, এই জন্যই ঔষধ খাওয়ার পূর্বে ঝাঁকিয়ে নেওয়া হয়। পারা যাবে না ইনশাল্লাহ? হ্যাঁ। তারপরে পানি একটা সার্বজনীন দ্রাবক। যে সকল দ্রাবকে অধিকাংশ দ্রবীভূত হয় তাকে সার্বজনীন দ্রাবক বলে। কেন পানি সার্বজনীন দ্রাবক? কারণ পানিতে তো ক্ষার দ্রবীভূত হয়, হ্যাঁ, তারপর পানিতে অ্যাসিড দ্রবীভূত হয়, পানিতে লবণ দ্রবীভূত হয়, বিভিন্ন রাসায়নিক পদার্থ পানিতে দ্রবীভূত হয়, বুঝছো? আর এ কারণেই পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। পাতন যন্ত্র, এটা আসবেই। পাতন যন্ত্র এটা আসবে। পাতন যন্ত্রের বর্ণনাটা এটা একটু পড়বা। এটাকে আমি দিয়েছি কিনা আমি ভুলে গেছি আর কি। পাতন যন্ত্রের বর্ণনাটা এটা একটু পড়বা। পাতন যন্ত্র কিভাবে পানিকে লবণাক্ত পানি থেকে বিশুদ্ধ পানি করা যায়, এবার একটু কথা শোনো। টোটাল ক্লাসের সামারিটা আমি একটু বলি। টোটাল ক্লাসের সামারি হচ্ছে অধ্যায় 1 থেকে আমরা ফার্স্টে একক পড়ব, একক কনভার্টগুলো পড়ব, আয়তন নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয় করব, কতগুলো কার্টুন রাখা যাবে, কতগুলো বই রাখা, টেবিলের উপর কতগুলো বই সাজানো যাবে। তারপরে 2 নাম্বার হচ্ছে একক পদ্ধতির একক পড়ব, MKS, SI, CGS এগুলো পড়ব। তারপর 3 নাম্বার হচ্ছে ওই যে মৌলিক রাশি কয়টি ও কী এটা কিন্তু আসতে পারে। আর পরে হচ্ছে এরপরে পড়বো হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ পড়ব, আর হচ্ছে প্রক্রিয়াটা এটা পড়বো ইনশাল্লাহ। এটা হচ্ছে অধ্যায় 1। অধ্যায় 2 থেকে আমরা পড়বো হচ্ছে ওই মার্গুলিসের এই যে শ্রেণীবিন্যাসটা আছে, বা হুইটেকার শ্রেণীবিন্যাসটা আছে, এটা পড়বো। হ্যাঁ। তারপরে উদ্ভিদ জগৎকে অপুষ্পক ও সপুষ্পক এই 2 ভাগে ভাগ করা যায়, এটা একটু ভালো করে পড়বো, ছকটা সুন্দর করে পড়বো যে কোন উদ্ভিদকে কার অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর হচ্ছে মেরুদণ্ডী প্রাণীকে যে 5টা ভাগে ভাগ করা হয়েছে সেটা একটু পড়বো, ঠিক আছে? অধ্যায় 3 পড়বো হচ্ছে উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকবো, প্রাণী কোষের চিহ্নিত চিত্র আঁকবো, তারপর হচ্ছে নিউক্লিয়াসটা পড়বো, মাইটোকন্ড্রিয়াটা পড়বো, আর প্লাস্টিডটা পড়বো, ঠিক আছে? অধ্যায় 7 মধ্যে হচ্ছে ওই যে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা পড়ব, তারপরে বিভিন্ন পদার্থের তড়িৎ পরিবাহিতা পড়ব, স্ফুটনাঙ্ক নির্ণয় পড়ব, আর কি পড়ব? ওই যে বরফ, পানি আর বাষ্প, এটার যে অবস্থা, এটা একই ধরনের উপাদান দ্বারা তৈরি, হ্যাঁ, এটা একটু পড়ব। অধ্যায় 8 সাসপেনশন পড়ব, কলয়েডাল পড়ব, হ্যাঁ, পাতন যন্ত্র পড়ব, তারপরে সার্বজনীন দ্রাবক পড়ব, হ্যাঁ, তারপরে দুধ একটি কলয়েডাল কেন, হ্যাঁ, ঔষধ একটি সাসপেনশন কেন, হ্যাঁ, এই জিনিসগুলো পড়ব। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের ক্লাস। হ্যাঁ, তাহলে সবাই তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য দোয়া রইল। সবাই অনেক 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 ভালো থাকো, সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম।